আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচ আছো কোন কোন টপিকগুলো পড়লে তুমি 100% কমন পাবে বা খুব সুন্দর করে তুমি উত্তর করে দিয়ে আসতে পারবে। আর তোমরা এটাও জানো যেহেতু 4টা এক্সাম অলরেডি দিয়েছো যে এইবার প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন রকম হচ্ছে। তো তোমাকে প্রত্যেকটা অধ্যায় থেকে জানতে হবে কোনগুলো আসার মতো সবচেয়ে বেশি টপ লেভেলে আছে, ওই টপিকগুলো তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কোনগুলো কম গুরুত্ব দিয়ে পড়লে তুমি সময়টা অনেকটা সেভ করতে পারবা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় আমি দেখাবো সিকিউ এমসিকিউ। তো তোমরা যারা ক্লাসটা করবা বা দেখবা অবশ্যই মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলে নেই, তোমরা যারা এসএসসি 2027 এবং 28 ব্যাচ হবে তোমরা চাইলে কিন্তু গ্লোরিয়াস একাডেমিক অ্যাডমিশন কেয়ারে তোমার সম্পূর্ণ জার্নিটা শুরু করতে পারো এখন থেকে। বিশেষ করে তোমরা যারা 27 ব্যাচ আছো তোমাদের সমুদ্রের বিশালতার মতো একটা সিলেবাস রয়ে গেছে। তোমরা যারা একাদশে পড়ো নাই, দ্বাদশে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমাদের এই অল্প সময়ের ভিতর প্রথম পত্র দ্বিতীয় পত্র বইটা শেষ করতে হবে। তো এজন্যই শুরু থেকে তুমি যদি ভালো একটা জায়গায় পড়াশোনা করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করছে। তো তোমরা যারা 27-28 ব্যাচ আছো তোমরা গ্লোরিয়াস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে যোগাযোগ করতে পারো। তো চলো 26 ব্যাচ আমরা দেরি না করে আইসিটি শুরু করি। তো আইসিটি প্রথম অধ্যায় থেকে টপ সাজেশন কোনগুলো? প্রথম অধ্যায় এমন কোনো স্টুডেন্ট নাই যে প্রথম অধ্যায়টা তারা পারবে না। আমি জানি তোমরা যারা খুব ব্রিলিয়ান্ট আছো প্রথম অধ্যায়টা পড়া কম করেছো, তাও আমি বলবো দেখো তোমার এখান থেকেও কিন্তু 10 মার্ক, সি প্রোগ্রাম থেকেও 10 মার্ক, এস্টিমেট থেকেও 10 মার্কই। তো এটাকে এত অবহেলা করার কোনো মানে নাই। তুমি এখান থেকে 10 থেকে 10 তোলা মানে কিন্তু তুমি 10 মার্ক পাচ্ছ। তো এটা একটু ধৈর্য ধরে এই ক্লাসটা দেখো। এই অধ্যায় থেকে তুমি কোন কোন টপিকগুলো কিভাবে পড়লে তুমি 100% কি করতে পারবা, ভালো করতে পারবা। তো আমি প্রথমে যেটা রাখছি সেটা হচ্ছে দেখো সবচেয়ে টপ লেভেলে আছে বায়োমেট্রিক্স। তো তুমি এই টপিকটা খুব সুন্দর করে একটু জানতে হবে বা পড়তে হবে। পড়লেই তুমি এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। কিন্তু এখান থেকে কি পাচ্ছ ভাইয়া? কমন পাচ্ছ। গ এমসিকিউ সব তুমি কি পাচ্ছ ভাইয়া? কমন পেয়ে যাচ্ছ। তাহলে একটু মনোযোগ দাও, এখান থেকে যে টপিকটা জানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, বায়ো মানে লাইফ আর মেট্রিক মানে কি টু মেশিওর। এই দুইটা শব্দ মিলে হয়ে গেছে কি বায়োমেট্রিক্স হয়ে গেছে। ওকে, তো বায়োমেট্রিক্স মানেটা কি? মানে হচ্ছে বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তিকে বলা হচ্ছে কি ভাইয়া? বায়োমেট্রিক্স বলা হচ্ছে। তাহলে এখন আসলে এই বায়োমেট্রিক্স আসলে কোন কোন কাজে লাগে বা এটা আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টা যদি একটু বলি, এটা হচ্ছে পদ্ধতি হচ্ছে 4টা ধাপে এটাকে নিয়ে কাজ করা হয়। এটা প্রথম হচ্ছে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, এরপর হচ্ছে দেখো ম্যাচিং। এই 4টা ওয়েতে গিয়ে আমরা হচ্ছে এই বায়োমেট্রিক্সটা ইউজ করতে পারি। তবে এই বায়োমেট্রিক্স হচ্ছে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহের গঠন ও শারীরিক হচ্ছে শরীরের, আর একটা হচ্ছে আচরণগত। এখান থেকে আমি তোমাকে বলে দিলাম, যাও এমসিকিউতে আসবে মানে খুবই 100% এর ভিতরে আছে যে এই যে এটা দেহের গঠন ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা এটা জাজ করতে পারি। একটা হচ্ছে মুখ, ফিঙ্গারপ্রিন্ট, হাত, আইরিশ, রেটিনা, শিরা, ডিএনএ। এগুলো কিভাবে এমসিকিউ আসবে? বলবে যে দেহের গঠনের ভিতর কোন কোন টপিকগুলো আছে, এটা এভাবে এমসিকিউ আসবে। আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিতরে কি কি আছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে চলে আসবে কণ্ঠস্বর, সিগনেচার, টাইপিং, কিস্ট্রোক, এগুলো হচ্ছে আচরণগত। ওকে ভাই, এগুলো একটু করে নিবা। এখন আসলে এটা হচ্ছে 2 ধরনের কাজ করে। বায়োমেট্রিক্স হচ্ছে কয় ধরনের কাজ করে? 2 ধরনের। কি কি? একটা হচ্ছে কোন ব্যক্তিকে শনাক্ত করার কাজে, আর একটা হচ্ছে সত্যতা যাচাই করার কাজে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার বুঝতে হবে যে বিষয়টা কিভাবে মার্কে আসবে। দেখো আমরা হচ্ছে কোন কোন ওয়েতে আমরা কোন ব্যক্তিকে শনাক্ত করতে পারি বা সত্যতা যাচাই করতে পারি, এই বিষয়গুলো হচ্ছে কিভাবে কোন রেটিনা, চোখের আইরিশ, কণ্ঠস্বর, চেহারা, এগুলোর মাধ্যমে আমরা কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। এছাড়াও আরো কি কিভাবে কণ্ঠস্বর, এই যে আমি কথা বলতেছি, আমার সিগনেচার, আমার টাইপিং, কিস্ট্রোক, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া এখান থেকে যদি প্রশ্ন যদি আসে তাহলে তোমার উদ্দীপকে কোন বিষয়টা উল্লেখ থাকবে সেটা একটু মনোযোগ দাও। এই বিষয়গুলো উল্লেখ থাকতে পারে কি কি? বলবে যে অমুক একটা তুমি অফিসে গেছো, অফিসের এই যে গেট, এই গেটে
এমন একটা যন্ত্র রাখা আছে যে ওই যন্ত্রে হাত রাখলে দরজাটা খুলে যাচ্ছে, কিংবা নির্দিষ্ট একটা জায়গার দিকে তাকানোর ফলে দরজাটা কি হচ্ছে, খুলে যাচ্ছে। তাহলে এই যে দরজা খুলে যাচ্ছে এটা কোন প্রযুক্তির বলে, এটা তখন উত্তর করবা বায়োমেট্রিক্স এর বলে। তো এটা আশা রাখছি তোমরা এখান থেকে উত্তর করতে পারবা ইজিলি। তাহলে এরপর দেখো আরো একটা এমসিকিউ আসতে পারে, এর উপাদান কি কি আছে ভাইয়া, সেন্সর, কম্পিউটার, এরপরে দেখো সেন্সর, কম্পিউটার, সফটওয়্যার, এগুলো হচ্ছে তোমার খুব এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়বা। এরপর আসো আরো গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক একটু বলে দেই, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ভার্চুয়াল রিয়েলিটি পারো না তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে তুমি ক্লাসটা দেখো, তাহলে আশা রাখছি এই টপিকগুলো থেকে তুমি 100% উত্তর করতে পারবা। আর তোমাদের একটু বলে দিই, তোমাদের অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে। আমি যে টপিকগুলো পড়াচ্ছি আবার যেগুলো পড়াচ্ছি না ওইগুলো যে তোমরা পড়বা না বিষয়টা এমন না। আমি যেগুলো আজকে দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমার টপ লেভেলে আছে, তোমার বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন পড়তে হবে। দেন হচ্ছে আমি তোমাকে ধরায় দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে দেখো ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টা কি, এটা মনে রাখবা। এখান থেকে সিকিউ গুলো যদি উত্তর করতে যদি চাও তাহলে কোন বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো যেটা বলতেছিলাম এটা কিন্তু বাস্তব না, এটা কি ভাইয়া, বাস্তব না, এটা বাস্তবের মতো চেতনা নিব, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাইয়া, বিজ্ঞানের কল্পনা। আচ্ছা এই এই লাইনগুলো একটু তুমি লাগাবা। তারপর থেকে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, এটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশের মগ্ন হতে বাস্তবের অনুকরণ শ্রেষ্ঠ দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণ অনুভূতি, দৈহিক, মানসিক, ভাবের মধ্যে অনুভূতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। তাকে বলা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এখান থেকে এমসিকিউ আসবে যে এটা সফটওয়্যার কি কি ইউজ করা হয়, বাইচার্ট, এরপরে কি ভিআর, টোকিও, এরপরে 3D স্টুডিও, ম্যাক্স, মায়া, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আসলে যেটা আমি বলবো সেই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা ইউজ করতে গেলে আমাদের কোন কোন উপাদানগুলো লাগতে পারে বা লাগে, সেটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা ব্লক, একটা পূর্ণাঙ্গ বডি সুইট, উচ্চমানের অডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, সিমুলেশন, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সিমুলেশন, এরপর কি সফটওয়্যার। এখন দেখো আরো কয়েকটা বিষয় তোমাকে একটু লাগাই দিই যেগুলো আমরা ইউজ করবো যেখানে যেখানে ভার্চুয়াল রিয়েলিটিকে আমরা ভিআর বলা হয়, ঠিক আছে। এগুলো একটু দেখবা। এটা মূলত আমরা ইউজ করে থাকি তোমার দেখো বিভিন্ন কার ড্রাইভিং প্রশিক্ষণ, বিমান চালানোর প্রশিক্ষণ, সেনাবাহিনী যুদ্ধ প্রশিক্ষণ। এক কথায় মনে রাখবা যদি কোনো সিকিউতে উল্লেখ থাকে যে প্রশিক্ষণ দেওয়া আছে তখন তুমি ধরে নেবা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বলবে যে কৃত্রিম একটা পরিবেশে প্রবেশ করে ত্রিমাত্রিক ইমেজ ইউজ করে, কিংবা বলা হতে পারে যে কোনো প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ সরাসরি প্রশিক্ষণের আগে বিশেষ একটা কক্ষে প্রবেশ করে তাকে একটা প্রশিক্ষণ দেয়, তখন এটা ধরে নিবা এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে আসো যে কোনো চিকিৎসা, শিক্ষা, গবেষণার ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। তাহলে এই কথাগুলো থাকলে তুমি ধরে নিবা সিকিউতে উত্তর হবে কি ভার্চুয়াল রিয়েলিটি। তো আশা রাখছি তোমরা এটা পারবা। এরপর চলে আসো আরো একটা এখানে কথা বলে রাখি ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে, সেটা কি এই প্রশিক্ষণ তো থাকবে, আরেকটা কি থাকতে পারে সিমুলেশন। সিমুলেশন এই শব্দগুলো উল্লেখ থাকবে, বা সিমুলেশন বা সিমুলেটর, কিংবা ত্রিমাত্রিক ইমেজ এই শব্দগুলো উল্লেখ থাকলে তুমি ধরে নিবা এটা কি, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কথা ক্লিয়ার কিনা? এরপরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটাও কিন্তু তোমার প্রশ্নে চলে আসতে পারে। তাহলে তুমি কোন বিষয়গুলো একটু এখান থেকে দেখবা, সেটা হচ্ছে প্রথমে আগে বুঝো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো একটা জীব থেকে নির্দিষ্ট একটা জীব বা ডিএনএ খণ্ড বা পৃথক করে অন্য আরেকটা জীবে স্থানান্তর করার কৌশলটাকে বলা হচ্ছে কি ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা তোমরা ডেফিনেশন তো মুখস্থ করছোই। এখন আসো এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে এটা কোথায় মূলত ইউজ করা হয়, এটা ইউজ করা হয় মূলত হচ্ছে যে কোনো একটা ফসলের ক্ষেত্রে। যে কোনো একটা ফসল বলতে বোঝাচ্ছি এই দুনিয়াতে যত ফসল জাতীয় আছে রিলেটেড সকল ফসলের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হবে। তোমার উদ্দীপকে এই টাইপের প্রশ্ন থাকবে। দেখো আমি বলে দিলাম কি উন্নত মানের ফসল, বলবো অমুক গবেষক গবেষণা করতে
করতে করতে সে কি করছে, একটা উন্নত মানের বীজ বা একটা ফসল উৎপাদন করছে বা বের করছে, আবিষ্কার করছে, তাহলে তুমি ধরে নেবে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কথা ক্লিয়ার কিনা? তাহলে দেখো যদি তোমার প্রশ্ন উল্লেখ থাকে উন্নত মানের ফসল, তাহলে তুমি ধরে নেবে 100% এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে চলে আসো কি কি ফসল হতে পারে, যেমন আমি বললাম সয়াবিন, ভুট্টা, তুলা, তেলবীজ, টমেটো, পেঁপে, ধান, এরপরে মাছও হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু সে আবিষ্কার করছে, নতুন আবিষ্কার করছে। এরপরে কি এইভাবে যদি প্রশ্ন যদি না থাকে, তাহলে এই চিত্রটা তোমার বইতে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা দিয়ে প্রশ্ন আসতে পারে, যে কোনো অংশ তুলে দিয়ে বলবো এটা কিসের, তখন তুমি উত্তর করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কথা বুঝছো কিনা? আচ্ছা, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং চলে গেল। এরপর চলে আসো আমরা দেখো আরো একটা টপ লেভেল আছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দেখো এখান থেকে কোন কোন টপিক গুলো বা কোন কোন লাইন গুলো তুমি পড়বা, সেটা হচ্ছে ন্যানো। ন্যানো শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, ন্যানোস থেকে আসছে, তো এটা একটু দেখবা। এবং এখান থেকে এটাও দেখবা যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ এখান থেকে এই এমসিকিউটা চলে আসবে 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে এমসিকিউটা চলে আসছে। এরপর দেখো ন্যানো টেকনোলজি বিষয়টা কি, এটা হচ্ছে ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইসগুলোকে কি যেমন রোবট তৈরি করার মাধ্যমে ধাতব বস্তুকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর বিজ্ঞান ও প্রযুক্তিকে বলা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। এবার আসল ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে আমরা ন্যানোটেক বলি। কি বলে ভাইয়া? ন্যানোটেক। এখন আসো এখান থেকে যদি প্রশ্ন আসে, প্রশ্ন সিকিউর জন্য এই টপিকটা একটু মনে রাখবা যে কি ভাইয়া, পারমাণবিক বা আণবিক স্কেল। পারমাণবিক, আচ্ছা আমি একটু মুছে দেই। দেখো কি কি মনে রাখবা, পারমাণবিক বা আণবিক স্কেল কিংবা অতি ক্ষুদ্র ডিভাইস। অর্থাৎ এখান থেকে তোমার এই কথাগুলো যদি মনে রাখতে পারো, তাহলে ন্যানো টেকনোলজি নিয়ে যদি প্রশ্ন যদি আসে, তাহলে তুমি 100% এখান থেকে ধরতে পারবা। তাহলে চলে আসো আরেকটু বলে দেই, এখান থেকে এই কথাগুলো একটু মনে রাখবা। সেটা কি কি, যে ক্ষুদ্র ডিভাইস, ন্যানো টেকনোলজি মূলত এই কথাটা মাথায় রাখো, এটা ইউজ করা হয় ছোট ছোট জিনিস তৈরি করার ক্ষেত্রে। যেমন আমি বললাম কি যে চিপস তোমরা খাচ্ছ, এই যে চিপস দেখবা যে হাওয়াটা দেওয়া যে ফুলায় রাখা হয়, এটার ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়। ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নতে চিপসের উদাহরণটা দেওয়া হয়। এরপর আরো কি কি হতে পারে দেখো, ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে বড় জিনিস তৈরি করা, এরকম টাইপের বলা হবে। এছাড়াও এটা কি কি খাদ্য উপাদানের রং হিসাবে ইউজ করা হয়, টেক্সচার স্বাদ বৃদ্ধির ক্ষেত্রে এটা ইউজ করা হয়, কিংবা খাদ্য প্যাকেজিং, খাদ্য সংরক্ষণ, ইলেকট্রনিক্স যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা হয়। তাহলে তোমার প্রশ্ন যদি থাকে যে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস কিংবা ক্ষুদ্র থেকে সূক্ষ্ম থেকে বড় জিনিস আবিষ্কার করা হচ্ছে, তখন এটা তুমি ধরে নিবা এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আশা রাখছি এটা তোমরা বুঝছো। এরপরে আসো ক্রায়ো সার্জারি, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্রায়ো সার্জারি খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো ক্রায়ো সার্জারি বিষয়টা কি কাকে তোমাকে মুখস্থ করতে হবে। এই টপিকগুলো কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকটা একবারে সবগুলোতে আসতে পারে এগুলো, হ্যাঁ। তাহলে দেখো ক্রায়ো সার্জারি কি, ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কি করা হয়, অন্তত নিম্ন তাপমাত্রা শরীরে অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করার কাজে ইউজ করা হয়, তখন তাকে বলা হচ্ছে কি ক্রায়ো সার্জারি। তাহলে এবার আসলে দেখবো একটা এমসিকিউ বলে দেই। ক্রায়ো শব্দ হচ্ছে গ্রিক শব্দ, বরফের মতো ঠান্ডা, আর সার্জারি মানে হচ্ছে হাতের কাজ, এই দুইটা শব্দ মিলে হয়েছে কি ক্রায়ো সার্জারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে কিভাবে সিকিউ গুলো আসবে সেটা একটু বলে দেন, তাই তো? ওকে, একটু ধৈর্য ধরো, আমি সবকিছু বলে দিচ্ছি। এবার আসো একটা এমসিকিউ বলে দিই আরো। দেখবা তোমাদের মূল যে বইটা আছে, এই বইয়ের এই টপিকের পাশে দেখবা একটা টেবিল করে দেওয়া আছে। টেবিল বেশ কয়েকটা গ্যাসের নাম উল্লেখ আছে, ওই গ্যাসের নামগুলো তুমি একটু দেখবা। আমি কয়েকটা বলে দিই। তরল নাইট্রোজেন 196, এখানে সর্বোচ্চ হচ্ছে 196, সর্বনিম্ন হচ্ছে ওই টেবিলে 41 ডিগ্রি। তাহলে এই বিষয়গুলো তুমি অবশ্যই এখান থেকে মাথায় রাখবা, এখান থেকে এমসিকিউ চলে আসবে। এবার আরেকটু আমি বলবো যে এখান থেকে তুমি কোন কোন বিষয়টা মাথায় রাখতেই তুমি ধরো এখান থেকে উত্তর করতে পারবা। আমার মূলত হচ্ছে ক্রায়ো সার্জারি। তাহলে দেখো কি কি মাথায় রাখবা। এই ক্রায়ো সার্জারি হচ্ছে টোটালি একটা চিকিৎসা পদ্ধতি। এটা কি পদ্ধতি ভাইয়া? চিকিৎসা পদ্ধতি। এছাড়াও দেখবা অমুক ডাক্তারের কাছে গেছো, ডাক্তার কি করছে, ডক্টরে তুমি গেছো ত্বক ক্যান্সার কিংবা গালের আসিল, এই
সমস্যাগুলোর জন্য তুমি হয়তো গেছো ডাক্তারের কাছে, ডাক্তার কি করছে চিকিৎসাটা দিচ্ছে কেমনে, এটা দিচ্ছে শীতল তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা, শীতল তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা কিংবা বরফের মতো ঠান্ডা প্রযুক্তি ইউজ করে তোমাকে কি করছে চিকিৎসা প্রদান করছে। তাহলে তুমি ধরে নেবে এটা 100% কি ভাইয়া, এটা হচ্ছে ক্রায়োসার্জারি। আশা রাখছি তোমরা প্রশ্নগুলো ধরতে পারবা। এরপর চলে আসো রোবোটিক্স, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। রোবোটিক্স দেখো, রোবোটিক্স কি, এটা হচ্ছে প্রযুক্তির একটা শাখা যেখানে রোবটের ডিজাইন, নির্মাণ কার্যক্রম, প্রয়োগ নিয়ে কাজ করা হয়, তাকে বলা হয় কি রোবোটিক্স বলা হয়। তো রোবোটিক্স শব্দটা কোথায় থেকে আসছে, রোবট শব্দ থেকে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। এই রোবট শব্দটা সর্বপ্রথম ইউজ করছে লেখক, একজন নাট্যকার বা লেখক কারেল কাপেট নামের এক ব্যক্তি, তার একটা নাটকে 1920 সালে কি করছিল, এই না রোবট শব্দটা ইউজ করছিল। এরপরে সারা পৃথিবীতে রোবটকে নিয়ে আন্দোলন সৃষ্টি হয়েছে, রোবট তারপর থেকে মূলত হচ্ছে আবিষ্কার করা শুরু হয়েছে। তারপর দেখো এই রোবট শব্দটা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব, যা মানুষের অনেক দুঃখসাধ্য বা কঠিন কাজগুলোকে সে ইজিলি কি করতে পারে, করে দিতে পারে, সেটা হচ্ছে রোবট, তাই না? তাহলে দেখো এখান থেকে আরো কয়েকটা শব্দ জানবা তোমরা, যেহেতু সামনে কিন্তু তোমাদের অ্যাডমিশন আছে, তো অ্যাডমিশনে দেখা হবে আরো চমৎকার ভাবে। এখন আসো আইসিটি থেকে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় দাও বা বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান হিসেবে থাকতে পারে, তাহলে এই যে দেখো এখান থেকে এই বিষয়গুলো জানতে হবে। রোবট শব্দটা মূলত স্লাভিক শব্দ থেকে, রোবটটা থেকে আসছে, হ্যাঁ রোবটটা থেকে এসে এর অর্থ হচ্ছে শ্রমিক। আরো একটা আছে যে বাংলাতে রোবোটিক শব্দটা কোথা থেকে সর্বপ্রথম ইউজ করা হয়, দেখো 1941 সালে। এরপরে এখান থেকে এটা দেখবা যে অ্যাকচুয়েটর শব্দটা দেখবা, অ্যাকচুয়েটর মানে কি, অ্যাকচুয়েটর মানে হচ্ছে এমন এক ধরনের মোটর বা যন্ত্র বা সক্রিয়ভাবে ঘোরানো যায় বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাকে অ্যাকচুয়েটর বলে। অ্যাকচুয়েটর খুবই গুরুত্বপূর্ণ, এক মার্কে চলে আসবে। আরেকটা দেখো রোবটকে আমরা কাজের প্রয়োজনে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। তো এখান থেকে দেখো প্রশ্ন যদি আসে তাহলে কোন বিষয়টা মাথায় রাখলে তুমি ধরতে পারবা। এই রোবটকে আমরা আসলে ইজি কোনো কাজে ইউজ করি না, তাহলে তুমি বুঝতেই পারছো এটা কোথায় ইউজ করি, যে কোনো বিপজ্জনক কাজে বা বাড়ির শিল্প কারখানা বা ঝুঁকিপূর্ণ বা নিরাপত্তা বা মহাকাশ গবেষণার কাজে মূলত আমরা রোবটকে পাঠাইতে পারি বা রোবটকে ইউজ করে থাকি। তখন সিকিউরিটির যদি এগুলো উল্লেখ যদি থাকে তাহলে তুমি ধরে নেবে এটা হচ্ছে রোবট বা রোবোটিক্স। এরপরে চলে আসো, আমরা এখানে কয়েকটা ভুল প্রশ্ন দেওয়া রাখছি, তোমরা চাইলে কিন্তু এগুলো উত্তর করতে পারবা, ঠিক আছে? তো এরপরে আসো, এখন বিষয় হচ্ছে দেখো সিকিউ আছে, দেন এখান থেকে এমসিকিউ। এমসিকিউ কি করতে হবে ভাই, এমসিকিউ তোমাকে আইসিটি তে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে এমসিকিউ করতে হবে। তো দেখো এমসিকিউ আমি এখানে অনেক এমসিকিউ দিয়ে রাখছি, আমি যা পড়াইছি প্রথম অধ্যায় থেকে যা পড়াইছি প্রত্যেকটা টপিকের উপর এমসিকিউ আছে। এই যে দেখো একটু আগে যে আমি বলছিলাম যে কোন তাপমাত্রায় ঘুষে, দেখো এটা প্রশ্ন আমি যদি একটু তোমাদের যদি বলি আর কি ভাইয়া, আচ্ছা এখান থেকে যদি বলি, এই যে দেখো এই যে বার্সলের এটা হচ্ছে HMD কোনটিকে নির্দেশ করে, এটা হচ্ছে কোনটিকে নির্দেশ করে। এই যে এই টাইপের প্রশ্ন, হেড মাউন্টেড ডিসপ্লে, যে হেড গ্লাভস, ঠিক আছে? এইভাবে দেখো কোনটি বার্সল রিলেটে ব্যবহৃত হয়, এটা হচ্ছে 17 সালে আসছিল। ত্রিমাত্রিক ইমেজ, কত মাত্রিক ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ। এই যে দেখো তোমরা এইভাবে এমসিকিউ গুলো আমি এখানে কি করছি ভাইয়া, উত্তর সহ দিয়ে রাখছি, উত্তর সহ, তাহলে একটু বুঝো ভালো করে। এখান থেকে তুমি এই স্লাইডটা যদি নিতে চাও তাহলে তোমরা কি করতে পারবা, প্রত্যেকেই নিতে পারবা ভাইয়া। এই স্লাইডটাতে যা যা এমসিকিউ আছে তুমি যদি করতে পারো তাহলে আশা রাখছি তোমরা অনেকটাই এখান থেকে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, কারণ প্রত্যেকের টপিক ভিত্তিক আমি এমসিকিউ উত্তর সহ দিয়ে রাখছি। তো তোমরা চাইলে কিন্তু এই স্লাইডটা নিতে পারো। তো তোমরা যারা এই স্লাইডটা নিতে চাচ্ছ তারা অবশ্যই কি করবা, আজকের এই ভিডিওটা শেয়ার করে তুমি তোমার টাইমলাইনে রেখে দিবা এবং স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দেখায় দিবা, আর আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা, তাহলে আমি তোমাকে এই পিডিএফগুলো দিয়ে দেবো। তো আশা রাখছি প্রথম অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।